হ্যালো স্টুডেন্টস, কোষে দেখি 12 আগের ক্লাসে 1 থেকে 4 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজকে 5 থেকে 9 পর্যন্ত আলোচনা করব। অঙ্কগুলি করার জন্য কিছু সূত্রের প্রয়োজন। আগের দিন দুটো সূত্রের কথা বলেছিলাম, আজকে আরো কয়েকটি সূত্র জানতে হবে। যেমন অর্ধগোলকের আয়তন 2/3 পাই আর কিউব এবং অবশ্যই ঘন একক যেহেতু আয়তন। বক্রতলের ক্ষেত্রফল 2 পাই আর স্কোয়ার বর্গ সেমি। বক্রতল মানে একটা গোলক যদি অর্ধগোলক হয়, এই হাফ, পুরোটা 4 পাই আর স্কোয়ার, যেহেতু হাফ নিচ্ছি এই 2 পাই আর স্কোয়ার। এইটা হলো বক্রতল, ওপাশে ও থাকবে। সমতলের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার। সমতল মানে এইটা, এই যে বৃত্তের মতো। সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ এই বক্রতল 2 পাই আর স্কোয়ার প্লাস এই সমতল পাই আর স্কোয়ার, তাহলে টোটাল মিলে হবে 3 পাই আর স্কোয়ার এবং অবশ্যই বর্গ সেমি যেহেতু ক্ষেত্রফল। এই কটা সূত্র জানতে হবে। এবার চলে আসি অঙ্কগুলোতে 5 থেকে 9 পর্যন্ত। কোষে দেখি 12 এর 5-এর দাগ। কোনো গোলাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেমি থেকে 21 সেমি হলে বেলুনটির পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। এখন যেহেতু পূর্বের ও পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে, তাহলে আমাকে সবার প্রথমে পূর্বের সমগ্র তলের ক্ষেত্রফল এবং পরের সমগ্র তলের ক্ষেত্রফলটা আগে বার করতে হবে, তারপর অনুপাত নির্ণয় করব। ফোলানোর আগে ব্যাসার্ধের দৈর্ঘ্য ছিল 7 সেমি, অতএব ফোলানোর পূর্বে ক্ষেত্রফল হবে 4 পাই আর স্কোয়ার, অর্থাৎ 4 পাই আর স্কোয়ার, অর্থাৎ 4 ইন্টু 22-এর 7 ইন্টু আর ইজিক্যাল টু 7। তাহলে 7 কেটে যাবে, তাহলে পড়ে থাকবে 4 ইন্টু 22 ইন্টু 7 এবং অবশ্যই বর্গ সেমি। এখন এগুলোকে গুণ করার দরকার নেই, গুণফল নির্ণয় করার দরকার নেই, কারণ আবার পরের ক্ষেত্রফল বার করানোর পর অনুপাত নির্ণয় করতে হবে। পরিমিতির অঙ্কে এটাই একটা মজার জিনিস, গুণ ভাগ আগে করা দরকার নেই, একেবারে লাস্টে ফিনিশিং দিতে হয়। তো যাই হোক, এবারে আসি ফোলানোর পরে। ফোলানোর পরে ব্যাসার্ধ সমান 21 সেমি বলেছে, তাহলে 21 সেমি লিখব। 21 সেমি, অতএব ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কোয়ার সমান 4 ইন্টু 22-এর 7 ইন্টু 21 ইন্টু 21, অর্থাৎ কাটাকুটি করলে হবে 7 একে 7 3 বর্গ সেমি সমান 4 ইন্টু 22 ইন্টু 3 ইন্টু 21 বর্গ সেমি। তাহলে পূর্বে ছিল এইটা এবং পরে সমগ্র তলের ক্ষেত্রে ক্ষেত্রফলের অনুপাত এটা। এখন অনুপাত নির্ণয় করব। তাহলে ফোলানোর পূর্বে ও পরে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত প্রথমে ছিল এটা 4 ইন্টু 22 ইন্টু 7 ইস্টু, পরে এলো এটা 4 ইন্টু 22 ইন্টু 3 ইন্টু 21 সমান অনুপাতের প্রথম রাশিটাকে যা দিয়ে গুণ বা ভাগ করা হয় দ্বিতীয় রাশিকেও তাই করতে হবে। এখন যদি 4 আর 22 তুলে দিই তাহলে পড়ে থাকবে 7, এখানে 4 22 তুলে দিলাম, পড়ে থাকলো 3 ইন্টু 21। এখন প্রথমটাকে 7 দিয়ে ভাগ করলে 7কে 7 দিয়ে ভাগ করলে 1, তাহলে দ্বিতীয়টাকে 3 ইন্টু 21কে 7 দিয়ে ভাগ করলাম 21/7। আমি এটা দেখিয়ে দিই, 7/7 করলাম। আমি আর একটা লাইন ভেঙে করছি, 7কে 7 দিয়ে ভাগ করলে 1, আর এটা 3 একে 7 একে 7 3, এই তিনটা থাকবে, তাহলে 3 3
9 এবং এটা হবে গিয়ে অ্যান্সার। তাহলে ফোলানোর পূর্ব ও পরে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত 1:9। আলোচনা করব 6 দাগে। অর্ধ গোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127.2 বর্গ সেমি পাদ লেগেছে। বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। প্রথমে আমি একটি ছবি আঁকব। এটা হলো অর্ধ গোলাকৃতি বাটি, এর ব্যাস নির্ণয় করতে হবে, মানে এইটা, এই যে রেখাঙ্কিত দাগ, এইটা নির্ণয় করতে হবে। এখন বাটি তৈরি করতে প্রশ্ন অনুসারে 127.2 বর্গ সেমি পাদ লেগেছে, মানে বর্গ সেমি হলো ক্ষেত্রফলের একক। অর্থাৎ এখানে ক্ষেত্রফলের বিচারে কত বর্গ সেমি পাদ লেগেছে বলেছি। এবার একটা জিনিস লক্ষ্য করো, অর্ধ গোলাকৃতি বাটির কিন্তু উপরের মুখ খোলা হয়, তাই এই ক্ষেত্রফলটা লাগলেও এই যে বাটির মুখ খোলা, শুধুমাত্র এই বক্রতলের ক্ষেত্রফলটাই 127.2। সমগ্র তলের কিন্তু ক্ষেত্রফল নয়, কারণ এটি বাটি এমন একটি অর্ধগোলক যার উপরের মুখ খোলা। অতএব প্রশ্ন অনুসারে অর্ধ গোলাকৃতি বাটির বক্রতলের ক্ষেত্রফল 2πr² = 127.2। এখানে সমগ্র তলের ক্ষেত্রফল নেওয়া হয়নি, কারণ উপরের সমতলের ক্ষেত্রফলটি বাদ। বা সমাধান করব, 2πr² = 127 সঙ্গে 27 গুণ করতে হবে। আচ্ছা, 100 সঙ্গে 7 গুণ করলে 700, 20 সঙ্গে 7 গুণ হলে 140, 7 7 49, তাহলে 889। 127 সাথে 889 আর এই 2 যোগ হবে 891/7। বা r² = 891/7। যেহেতু 2π গুণের আকারে ছিল, এ পাশে এলে ভাগের আকারে হবে 2π। বা r² = 891/7 ইন্টু 2 থাকলো, আর পাই মানে 22/7, কিন্তু ভগ্নাংশ ভাগ হলে উল্টে যায়, তাহলে এটা হয়ে যাবে 7/22। এখন কাটাকুটি করব, 7 7 কেটে গেল। আচ্ছা, 891 কিন্তু 11 দ্বারা বিভাজ্য হবে, কারণ 11 দ্বারা ভাগের নিয়ম একটা ছাড়া একটা অঙ্ক সংখ্যার যোগফল করতে হবে। এরকম দুটি যোগফল বেরোবে যাদের বিয়োগফল 0 বা 11 হলে 11 দ্বারা ভাগ হয়। তাহলে 8 একটা ছাড়া অঙ্ক হলো 1, 8 1 9, মাঝখানে আছে 9, 9 9 বিয়োগ করলে 0 হয়, তাহলে 11 দ্বারা ভাগ হবে। তাহলে 11 দুনে 22, 11 8 88, হাতে 1 থাকলো, 1 1 11, 11 1 11। বা r² = 9 × 9, নিচে 2 × 2। এবার আমি যদি আর করি, এটা রুট হয়ে যাবে, মানে 9/2। অতএব বাটির মুখের ব্যাসার্ধ 9/2 সেমি। অতএব ব্যাস কত হবে? ব্যাসার্ধের দ্বিগুণ, 9/2 গুণিতক 2 সমান 2 2 কেটে যাবে, অর্থাৎ 9 সেমি। এই 2 2 কেটে গেল এবং এটাই হলো গিয়ে উত্তর। প্রশ্ন 7 বলেছে একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য 2.1 সেমি। ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করি। আচ্ছা, এখানে বলছে কত ঘন সেমি লোহা আছে, অর্থাৎ তার আয়তন বের করতে হবে এবং বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। এখানে বলি গোলকের বক্রতলের ক্ষেত্রফল এবং সমগ্র তলের ক্ষেত্রফল একই, 4πr²। তো যাই হোক, এবার উত্তরে আসি। প্রশ্ন অনুসারে নিরেট লোহার গোলার ব্যাসার্ধ 2.1 সেমি। কত ঘন সেমি লোহা আছে মানে আয়তন বের করতে হবে।
অতএব আয়তন সমান 4/3 পাই আর কিউব সমান 4/3 পাই মানে 22/7 আর আর কিউব, আর হলো 2.1, একে 3 বার গুণ করব, ঘন সেমি। এখন 7-এর সঙ্গে 21-এর কাটাকাটি করলে 7×3 = 21। এবার যেহেতু দশমিক একটা সংখ্যার আগে ছিল, দশমিক বসলো। 3×3 কাটাকাটি হবে, 3×3 1, যেহেতু দশমিক ছিল তাই হবে 0.1। এবার আমাকে এগুলো গুণ করতে হবে। আচ্ছা, 22×4 = 88, 88-র সঙ্গে 21 দুবার গুণ হবে, 1 দিয়ে গুণ করলে 88, আর 88 দুনে 176, 8, 8 6 14, 4 হাতে 1, 7 1 8, 1848। আবার 21 দিয়ে গুণ করব, 1 হলে 1848, আর 2 দিয়ে গুণ করলে হবে 3696। 8 6 4 10 0, হাতে 1, 9 7 18, হাতে 1, 6 1 7 1 8, 38। এবারে যেহেতু দশমিক ছিল একটা, দুটো, তিনটা সংখ্যার আগে, তাহলে 1 2 3 তিনটা সংখ্যার আগে বসাবো। তাহলে অতএব 38.808 ঘন সেমি। এটা ওর আয়তন, মানে ওই লোহার গোলার মধ্যে এত ঘন সেমি লোহা আছে। এবার বার করব লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল। অর্থাৎ 4 পাই আর স্কোয়ার সমান 4 পাই মানে 22/7, আর স্কোয়ার মানে আর কে 2 বার গুণ করা, 2.1 ইন্টু 2.1। কাটাকুটি করব, 7 1 7 3 দশমিক থাকবে, এবার গুণ করতে হবে। আচ্ছা, 22×4 = 88, এটা বর্গ সেমি হবে, আর 21×3 = 63, 24 4 26 264, আর 6 6 48, 8 হাতে 4, 48 4 52, 4 8 14 4 হাতে 1, 2 2 4 1 5, আর এটা 5। এবার যেহেতু দুটো সংখ্যার আগে দশমিক ছিল, তাহলে এখানে দশমিক পড়বে, তাহলে সমান 55.44 বর্গ সেমি। এটাই উত্তর। এবং এখানে বলি, গোলক হলে তার বক্রতল বা সমগ্রতলের ক্ষেত্রফল কিন্তু একই, 4 পাই আর স্কোয়ার। এবার করব 8-এর দাগে। একটি নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য 14 সেমি। এই গোলকটি গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের কতগুলি নিরেট গোলক তৈরি করা যাবে হিসাব করে লিখি। আচ্ছা, এই অঙ্কটা করার আগে আমি একটা উদাহরণ দিচ্ছি। ধরা যাক একটা বোতলে বা পাত্রে 1 লিটার জল আছে। এবার এই 1 লিটার জল মানে 1000 মিলিলিটার জল আমি ছোট পাত্র নিলাম, এইগুলোতে 200 ml ধরে। তাহলে প্রশ্ন হলো, এই যে 1 লিটার বড় পাত্রের জল এরকম 200 ml ধরা ছোট গ্লাসে যদি ঢালি, তাহলে কটা ছোট গ্লাস লাগবে? তাহলে উত্তরটা এই 1 লিটারকে 200 ml দিয়ে ভাগ করতে হবে, মানে 1000কে 200 ml দিয়ে ভাগ করলে 5টা বেরোবে। তো এই অঙ্কটাও সেম। বড় গোলক ছিল, সেটা গলিয়ে যখন ছোট গোলক করা হবে, বড় গোলকের আয়তন আর ছোট সমস্ত গোলকের আয়তন সমান হবে, কিন্তু এখানে ছোট গোলকগুলি কটা লাগবে বের করতে হবে। বড় সিসার গোলকের ব্যাস 14 সেমি, অতএব ব্যাসার্ধ হবে তার হাফ, 14/2 সমান 7 সেমি। অতএব আয়তন সমান 4/3 পাই আর কিউব সমান 4/3 পাই, 22/7 এখন লেখার দরকার নেই, আর হলো 7, অর্থাৎ 7 কিউব।
এখন কেন লিখলাম না, পরে আরো কাটাকুটি আছে পরিমিতির অঙ্কে, এটা একটা মজার বিষয়। হুড়হাড় করে গুণ করা দরকার নেই, লাস্ট পর্যন্ত ওয়েট করতে হয়। প্রশ্ন অনুযায়ী এখন ছোট গোলকের ব্যাসার্ধ 3.5 সেমি। অতএব ছোট গোলকের আয়তন সমান 4/3 পাই আর কিউব সমান 4/3 পাই আর মানে 3.5 হোল কিউব। এখন অনেকগুলি ছোট গোলক তৈরি হবে এবং সেই সমস্ত ছোট গোলকগুলির আয়তন, মোট আয়তন বড় গোলকের আয়তনের সমান। তাহলে বড় গোলকের আয়তন প্রতিটা ছোট গোলকের আয়তন দিয়ে ভাগ করলে ছোট গোলকের সংখ্যা বেরিয়ে পড়বে। অতএব 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট মোট নিরেট গোলক প্রয়োজন হবে, অর্থাৎ ছোট গোলক প্রয়োজন হবে। তাহলে এটা বাই এটা 4/3 পাই 7 কিউব বাই 4/3 পাই 3.5 কিউব সমান 4/3 পাই 7, 3টা 7 লিখলাম, 7 ইন্টু 7 ইন্টু 7। এটা যখন বাই হবে ভগ্নাংশ উল্টে যাবে, 3/4 পাই এদিকে 3.5, 3টা 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5 এবং সংখ্যা হবে টি, এতগুলি লাগবে। তাহলে 4 4 কেটে গেল, 3 3 কেটে গেল, পাই পাই কেটে গেল। এবারে 3.5 এর সঙ্গে 7, 2 এর সঙ্গে গুণ করলে হবে, কারণ 3.5 এর ডবল 7, প্রত্যেকটাই এরকম হবে। অর্থাৎ 2 দুনে 4 দুনে 8টি, অর্থাৎ 3.5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট মোট নিরেট গোলক প্রয়োজন হবে 8টি, এবং এটাই উত্তর। এবার করব 9 দাগে। বলেছে 3 সেমি, 4 সেমি ও 5 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের 3টি নিরেট তামার গোলক গলিয়ে একটি নিরেট বড় গোলক তৈরি করা হলো। বড় গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য হিসাব করে লিখি। অর্থাৎ এই যে 3টা ছোট ছোট তামার গোলক যাদের ব্যাসার্ধ 3 4 5, এদের 3 জনের আয়তনের সমষ্টি হলো ওই বড় গোলকের আয়তন। এখন বড় গোলকটির যদি আয়তন বের করে নিই, তাহলে বড় গোলকের ব্যাসার্ধ পারবো। আর বড় গোলকের আয়তন বের করতে গেলে ছোট 3টা গোলকের আয়তন বের করে যোগ করতে হবে, কারণ তাদের আয়তনের যোগফলই বড় গোলকের আয়তন। তাহলে 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট তামার গোলকের আয়তন 4/3 পাই আর কিউব মানে 3 কিউব। আবার 4 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন 4/3 পাই 4 কিউব। আবার 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের আয়তন 4/3 পাই 5 কিউব। এখন এই 3টাকে যোগ করলেই বড় গোলকের আয়তন হবে। অতএব বড় গোলকের আয়তন সমান এই 3টি গোলকের সমষ্টি। তাহলে যোগ করি, 4/3 পাই 3 কিউব প্লাস 4/3 পাই 4 কিউব প্লাস 4/3 পাই 5 কিউব সমান, আমি 4/3 কে কমন নিয়ে নিলাম, 4/3 পাই কে কমন নিলাম, ব্র্যাকেটে পড়ে থাকবে 3 কিউব প্লাস 4 কিউব প্লাস 5 কিউব সমান
4/3 পাই, 3 কিউব মানে হচ্ছে 9×3 27, 4×4 16, 4 64, 5×5 25, 5 125 সমান 4/3 পাই আর এই তিনটার যোগফল হলো গিয়ে 216 ঘন সেমি। অতএব বড় গোলকের আয়তন সমান আয়তন 4/3 পাই আর কিউব। এটা হলো আয়তনের সূত্র, আর বেরোলো কোনটা? এটা। তাহলে 4/3 পাই 216, তাহলে এই দুটো সমান। এখন সমাধান করব, বা এই 4/3 পাই আর 4/3 পাই কেটে যাবে, এ পাশে গুণ আছে সে পাশে গেলে ভাগ হবে, আবার 3 ভাগ আছে সে পাশে গেলে গুণ হবে, অটোমেটিক কেটে যাবে, তাই আমি আগে থেকে কেটে দিলাম। তাহলে পড়ে থাকলো আর কিউব সমান 216, বা আর সমান এর কিউব তুলে দেব, তাহলে এটাকেও ঘনমূল করতে হবে। এটা 6×6×6 ঘনমূল করছি তাই 3 দিলাম, বা আর সমান 6। অর্থাৎ বড় গোলকের ব্যাসার্ধ 6, অর্থাৎ বড় গোলকের ব্যাসার্ধ সমান 6 সেমি, এবং এটাই উত্তর। থ্যাংক ইউ স্টুডেন্টস ভিডিওটি দেখার জন্য।